করিডোর দিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান নিরাপত্তা উপদেষ্টা, অভিযোগ সালাউদ্দিনের। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত ভোটের তারিখ দেওয়ার আহ্বান তারেক রহমানের। দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ। নগর ভবনে উপদেষ্টা ও সচিবকে অবাঞ্ছিত ঘোষণা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ইশরাকের। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। করিডোর দিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান এমন অভিযোগ করে তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে দুই ছাত্র উপদেষ্টাকে সরিয়ে ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান তার। বলেন, ভোটের জন্য আন্দোলন করতে হলে তা হবে সরকারের জন্য লজ্জাজনক। খুলনা নগর জুড়ে মিছিল আর মিছিল, স্লোগানে মুখর রাজপথ। সবার গন্তব্য সার্কিট হাউস মাঠ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিদেশি নাগরিকদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হতে দুই ছাত্র উপদেষ্টাকেও সরিয়ে দেওয়ার দাবি বিএনপি নেতার। সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ভোটের জন্য যমুনা অভিমুখে লং মার্চ করতে হলে তা সরকারের জন্য লজ্জাজনক হবে। আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক। এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। গত 10 মাসেও জুলাই আন্দোলনের শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর কিংবা বিদেশিদের বন্দর দেওয়ার বিষয়ে আগ্রহ বেশি ডক্টর ইউনূস সরকারের। অযথা পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। বিগত আওয়ামী সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 10 মাসে জুলাই আন্দোলনের সঠিক তালিকা চূড়ান্ত না হওয়ায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, এই তালিকা করার চেয়ে করিডোর কিংবা বিদেশিদের কাছে বন্দর দেওয়ার বিষয়ে প্রাধান্য দিচ্ছে ইউনূস সরকার। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমান বলেন, সুকৌশলের সংস্কারের নামে অভিনব বেড়াজালে জাতীয় নির্বাচনের দিন তারিখ ঘোষণা আটকে দিয়েছে অন্তর্বর্তী সরকার। অযথা পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে
জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার জনগণের জবাবদিহি সরকার নয়, তাই অন্তর্বর্তী সরকারের উচিত হবে জনগণের আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। বিনিয়োগ সম্মেলন করলেও। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবারও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শপথ আয়োজনে গড়িমসির অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও সচিব রেজাউল মাকসুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা। এদিকে গ্যাজেট প্রকাশের ২০ দিন পরও শপথ আয়োজন না করায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইশরাক হোসেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালেও নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেন ইশরাক হোসেনের সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে এতে যোগ দেন আশপাশের বিভিন্ন থানা ইউনিটের বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা। তবে তারা সড়কে অবস্থান নেয়ায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। গেজেট প্রকাশের পরও ইশরাককে কেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সে প্রশ্ন তুলে দ্রুত শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের আহ্বান বিক্ষোভকারীদের। এই শপথ গ্রহণ এসে বিলম্বিত হচ্ছে, আমরা এটা নিয়ে শঙ্কিত। নগর পিতাকে দায়িত্ব দেওয়া হোক এবং আমাদের নগরবাসীর ইচ্ছা পূরণ করা হোক। যদি গড়িমসি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। এক পর্যায়ে প্ল্যাকার্ড আর ব্যানার হাতে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। গোলাপ শাহ মাজার দিয়ে 0 পয়েন্ট হয়ে প্রেস ক্লাব ঘুরে মিছিল শেষ হয় আবার নগর ভবনের সামনে গিয়ে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মন্ত্রণালয়ের সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাক সমর্থকরা। সরকারের উপদেষ্টাদের মধ্যে 2-1 জন অতি উৎসাহী, যারা অতি দুর্নীতিবাজ, ইতিমধ্যে তারা প্রমাণিত হয়েছেন গত 8 মাসে। তারা একটা পক্ষ চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বসুক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আদালতের রায় ও ইসির গেজেট প্রকাশের 20 দিন পরও শপথ আয়োজন না করায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক হোসেন। এ সময় রায়ের সমালোচনাকারীরা আদালত অবমাননা করছে বলেও মন্তব্য করেন তিনি। স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে। তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয়, যেটি কিনা অত্যন্ত দুঃখজনক। শপথ আয়োজনের দাবিতে জনগণের আন্দোলনে বাধা প্রদানকারীদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দেন ইশরাক হোসেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। মানবিক ও নিরাপদ সমাজ গড়তে যুব সমাজ সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় দলের কাফরুল দক্ষিণ থানার আয়োজনে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, সমাজে 2 ধরনের রাজনীতিবিদ আছেন। একদল নির্বাচনের আগে মধুর কথা বলে ভোটে জিতে পরে ভুলে যান। আরেক দল জনগণের দেয়া আমানতকে নিজেদের বোঝা মনে করেন। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হবে এমন প্রত্যাশায় যারা ভোট দিয়েছেন তাদের অগ্রাধিকার দিয়ে কাজ করেন। সমাজে 2 ধরনের রাজনীতিবিদ আপনারা লক্ষ্য করবেন। এক ধরনের রাজনীতিবিদ আছে, তারা যখন জাতীয় অথবা স্থানীয় নির্বাচন আসবে তখন আপনাদের জনে জনে, দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে তারা পৌঁছে যাবেন। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন। তারা যদি কোনোভাবে নির্বাচনী এই বৈতরণী পার হতে পারেন এবং তাদের উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তাহলে তাদের চেহারা রাতারাতি বদলে যায়। আবার কিছু লোক আছে, তারা জনগণের দেওয়া আমানতকে নিজেদের জন্য বোঝা মনে করে। প্রবাসের সময় আরও থাকছে, যারা ক্ষুদ্র ঋণ নিয়ে ভুল ধরত তারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। মাইক্রো ক্রেডিট ব্যাংক আইন করা তাগিদ, MRA ভবন উদ্বোধন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যায় 3 আসামি 6 দিনের রিমান্ডে। বিশেষ ট্রাইব্যুনালে হবে বিচার, জানালেন ডিএমপি কমিশনার। 1 সপ্তাহের মধ্যেই চার্জশিট।
যারা ক্ষুদ্র ঋণ নিয়ে ভুল ধরত তারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুদ্র ঋণের অর্থ নিরাপদ রয়েছে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে নতুন ব্যাংক আইন তৈরিরও তাগিদ দিয়েছেন তিনি। আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করে একথা বলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হবে সামাজিক ব্যবসার ব্যাংক। এখানে কেউ মুনাফা অর্জন করতে পারবে না। 1970-এর দশকে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু। ধীরে ধীরে বিশাল আকার ধারণ করলেও এই কর্মযজ্ঞ পরিচালনার জন্য এতদিন ছিল না নিজস্ব ভবন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান অতিথির বক্তব্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শুরুর দিকের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রাথমিক পর্যায়ে মাইক্রো ক্রেডিটের সমালোচনা করত প্রচলিত সমবায় ব্যাংকগুলো। তারা মানুষের টাকা লোপাট করলেও ক্ষুদ্র ঋণের বাজার বড় হচ্ছে প্রতিদিনই। এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ক্ষুদ্র ঋণের বাজার বিশাল আকার ধারণ করায় এনজিও প্রথা থেকে বেরিয়ে মাইক্রো ক্রেডিট নামে আলাদা ব্যাংক গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা। আর নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন। এটা এখন এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, এটা আইনের কথা আবার আমরা পাচ্ছি। ডক্টর ইউনূস বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক হলে কমে যাবে বেকারত্ব, কারণ বিনা জামানতে তরুণদের ঋণ দেবে তারা। লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হইতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। প্রধান উপদেষ্টা জানান, ক্ষুদ্র ঋণের ধারণা গ্রহণ করে পৃথিবীর বহু দেশ বদলে দিয়েছে তাদের অর্থনীতি। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। শনিবার হঠাৎ করেই বাংলাদেশের 6 ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। গেল মাসে ভারতীয় স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল দেশটি। ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর শনিবার জানায়, এখন থেকে কেবল কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতীয় ব্যবসায়ীরা এই পণ্য আমদানি করতে পারবেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল ও জুস, তুলা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না, এমনকি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা দিয়েও নয়। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের গুঁড়া আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। একই সঙ্গে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারত হয়ে পণ্য পরিবহনের ওপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। 2023 সালে ভারতের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় $700 মিলিয়ন। এর 93% এসেছে স্থলবন্দর দিয়ে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আগামী অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সাজাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা চলতি অর্থ বছরের মূল এডিপির চেয়ে 13.21% কম হলেও সংশোধিত এডিপির তুলনায় 6.48% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, অপচয় দুর্নীতিমুক্ত উন্নয়নের পথে হাঁটার ইঙ্গিত মিলেছে সরকারের কর্মপরিকল্পনায়।
প্রশাসন পরিচালনা ও উন্নয়ন ব্যয় এই দুই মিলে বাজেটে মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে সরকার। নতুন অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বরাদ্দের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত এডিপি থেকে 13.21% কম হলেও সংশোধিত লক্ষ্যমাত্রার থেকে প্রায় 6.5% বেশি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের দিকটি মাথায় রেখে অন্তর্বর্তী সরকার নতুন অর্থ বছরের জন্য এডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমাদের আসলে প্রকল্প বাস্তবায়নে গতি নিয়ে আসতে হবে। যদি গতি আমরা নিয়ে আসতে পারি, ঠিক মতো অর্থ বাস্তবায়ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো যতটুকু অর্থ বরাদ্দ করা আছে তো সেইটা আমাদের অর্থনীতিতে এবং সমাজে সুফল বয়ে নিয়ে আসবে। চলতি অর্থ বছরের জন্য বিগত সরকার এডিপিতে বরাদ্দ রেখেছিল 2,65,000 কোটি টাকা, যা সংশোধন করে 2,16,000 কোটি টাকায় নামিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক বিবেচনায় নেওয়া আগের প্রকল্পগুলো কাটছাঁট করায় বরাদ্দ কমছে বলে মত অর্থনীতিবিদদের। বিদায়ী অর্থ বছরের বাজেটে আসলে অনেকগুলো প্রকল্প ছিল যেগুলো রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছিল এবং সোশ্যাল রিটার্নটা কম, ইকোনমিক রিটার্ন কম। সেই জায়গা থেকে একটু বাইরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এডিপিকে। দুর্নীতি এবং অপপ্রচার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যতটুকু এডিপি বাস্তবায়ন করা হবে ততটুকুর কিন্তু সুফল পাওয়া যাবে। এডিপি বাস্তবায়ন করতে প্রতিশ্রুত বিদেশি সহায়তা ছাড় করার জন্য সক্ষমতা বাড়াতে সরকারের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সুস্পষ্ট দিক নির্দেশনা চান রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। চান অডিটের নামে ভোগান্তি না করার ফয়সালা। সেই সঙ্গে উৎসে কর কমানো সহ নানা কৌশলে সরকারকে শিল্প বান্ধব নীতি নিয়ে এগিয়ে আসার তাগিদ তাদের। MS আরিফিনের রিপোর্ট। একদিকে ভূ রাজনৈতিক উত্তেজনা আর ট্রাম্পের শুল্ক যুদ্ধে অস্থির বিশ্ববাজার, অন্যদিকে দেশের ভেতরে চড়ে আছে ব্যাংক ঋণের সুদহার, কলকারখানায় বাড়ানো হয়েছে গ্যাসের দাম। এমন জটিল সমীকরণের মধ্যেই আগামী মাসে আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে সবুজ কারখানায় 10% সহ পোশাক খাতে বিদ্যমান 12% কর্পোরেট কর হার এবারও বহাল রাখার দাবি তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের। উৎসে কর 1% থেকে কমিয়ে 0.6% চান তারা। ট্যাক্স যেটা আমরা বলি ওটা এখানে 1%-এ আছে। আমাদের আগে যে পার্সেন্টেজটা ছিল সেটা ছিল 0.6। আমরা যদি ওখানে ফেরত যেতে পারি তাহলে অবশ্যই অনেক বেনিফিটেড হব। পোশাকের বাজারে ভারত ভিয়েতনামকে টেক্কা দিতে নীতি ও অর্থ সহায়তা দেয়া সহ নানা কৌশলে সরকারকে এগিয়ে আসার তাগিদ তাদের। LDC যে সামনে আছে, ইনসেন্টিভ থাকবে না সেটা আমরাও জানি। ব্যাড মৌকুব করতে পারে, এটা এলাকা ভিত্তিক সুযোগ সুবিধা দিতে পারে। আমার CM এর উপরে ডলার রেট একটু বাড়া দিতে পারে। কাস্টমসের যে অডিট প্রক্রিয়া নিয়ে যে হয়রানি, এটা আমরা চাই যে ডিজিটালাইজ করতে চাচ্ছেন এটা যেন পূর্ণাঙ্গভাবে চালু হয়, যেন সব কিছুই যদি অনলাইনে থাকে তাহলে নতুন করে আবার অডিট করা লাগবে কেন। গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের স্পষ্ট কৌশল দেখতে চান পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্ম। গ্যাসের প্রায়োরিটাইজেশন, এনার্জি কমিটমেন্টে যে আমরা এতটুকু আপনারা পাবেন, ওইটা যদি না দিতে পারে ওইটাকে তাহলে ব্যালেন্স করার জন্য, যদি ওইটা না দিতে পারে ওইটাতে যে ক্ষতিটা হচ্ছে ওইটাকে ব্যালেন্স করার জন্য কি সরকারের ইনসেন্টিভাইজ করা উচিত না ইন্ডাস্ট্রিটাকে? ইটস আ পিওর মানে সিম্পল ক্যালকুলেশন। কিন্তু উৎপাদন খাত যেন পণ্য তৈরি ও সময় মতো বাজারে সরবরাহ করতে পারে, সেজন্য জ্বালানি সহ বিদ্যমান সংকট দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যাট এনি কস্ট তাদের যারা শিল্প প্রতিষ্ঠান আছে যেসব এরিয়াতে, সেখানে বিদ্যুৎ গ্যাস নিরবচ্ছিন্ন দেওয়ার কোন পন্থা আছে সেই পন্থাটা নিয়ে এটা নিশ্চিত করতে হবে। ম্যানমেড ফাইবার সহ বৈচিত্র্যময় পোশাক তৈরিতে বিশেষ ঋণ বিনিয়োগ কর্মসূচি নিয়েও সরকারকে কাজ করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অপারেটরদের আরও কম দামে ইন্টারনেট সেবা দেওয়ার তাগিদ দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর ইন্টারনেট সহজলভ্য করার পাশাপাশি সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে BTRC-তে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শিক্ষা, ব্যবসা, বিনোদন সহ নানা কাজে প্রতিদিন ৬,৮০০ Gbps ব্যান্ডউইথ ব্যবহার করেন ১৩ কোটি ইন্টারনেট গ্রাহক। সম্প্রতি আন্তর্জাতিক গেটওয়ে স্তরে এবং ব্যান্ডউইথ সঞ্চালনে খরচ কমানো হয়েছে 10 থেকে 15%। এরপরও ইন্টারনেটের দাম না কমায় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বারবার তাগাদা দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে এবার একই তাগাদা দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও। ইন্টারনেট মার্জিনালাইজড পিপল, স্টুডেন্ট এবং উইমেনদের জন্য
সহজলভ্য হবে এবং নাগরিকরা যেন এটা সুবিধা নিতে পারে সেটা নিশ্চিত করার জন্য প্রাইসটা জনগণের ব্যবহার উপযোগী জায়গায় নিয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ হবে। এই আইনে সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল, সেক্সটর্শন ইত্যাদি অভিপ্রায় সৃষ্ট কন্টেন্ট বা যে কোনো ধরনের বুলিংকে আমরা অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছি। আশা করছি এই আইনটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্যাজেট হয়ে যাবে। এর আগে জুলাই বিপ্লবে আহত 3 জনের হাতে সহায়ক যন্ত্র তুলে দেয়া হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। কাউন্টারের পাশাপাশি মিলছে অনলাইনেও। তবে ঈদের আগের দুদিনের টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল সামাল দিতে প্রস্তুতি শুরু করেছে রাজধানীর বাস টার্মিনালগুলো। জোরে সোরে চলছে বাস ধোয়া মোছার কাজ, পরিষ্কার করা হচ্ছে সিট, পরীক্ষা করা হচ্ছে যন্ত্রাংশ। আগাম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে, চলবে 28 মে পর্যন্ত। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও মিলছে টিকিট। যাত্রীদের অভিযোগ, ঈদের আগের দুদিনের টিকিট পাওয়া যাচ্ছে না। বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া। এমনি সময় এগুলো বিক্রি হয় 1200 থেকে 1400 টাকা, ঈদে সেটা ডাবল হয়ে যায় 2800 টাকা। বাসে যাওয়ার জন্য আমার প্ল্যান ছিল 4-5 তারিখে যাব। 4-5 তারিখের টিকিট শেষ। অন্য সময় দেখা গেল 600 টাকা, 650 যাওয়া যায়, এবার 750। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। অনলাইনে টিকিট দেওয়া আছে, ঘরে বসে টিকিট নিচ্ছে, তারপর আমরা এখান থেকেও দিচ্ছি। এখন না থাকলে তো দিতে পারবো না। বিআরটির নির্ধারিত যে ভাড়া আছে, ভাড়ার সেই অনুযায়ী আমাদের টিকিট বিক্রি আছে। অতিরিক্ত কোনো ভাড়া নেওয়ার কোনো সুযোগ এখানে নেই। আমরা ওই বিষয়ে কঠোর, যে কোনো দিক থেকে কোনো কমপ্লেন আসলে আমরা সেই কাউন্টার বা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা আমরা নেব। 29 মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত দূরপাল্লার বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 4 ঘন্টা বন্ধ থাকার পর নেত্রকোনার 40 এলাকায় মোহনগঞ্জ ময়মনসিংহ রুটে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা 7টার পর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন ছুটে গিয়ে পড়ে মগরা নদীর ব্রিজের ওপর। এ সময় যাত্রীবাহী ও খাবারের বগিসহ 13টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার করে বগিগুলো। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। পুশিনের কারণে দেশে জঙ্গি সন্ত্রাসী ঢুকে পড়ার সংখ্যা উড়িয়ে দেয়া যায় না বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। যদিও ভারতের এই আচরণকে উস্কানি মনে করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন শেষে তিনি আরও জানান, পুশব্যাকের পরিকল্পনা নেই বাংলাদেশের। ভারতীয়দের ফেরত পাঠানো হবে যথাযথ প্রক্রিয়ায়। ভারত পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর হঠাৎ করেই অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ পর্যন্ত প্রায় 350 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে তারা। এ পরিস্থিতিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়সিং খালের সংযোগস্থলে ভাসমান বয়সিং বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উদ্বোধন শেষে বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের পুশিনের ঘটনায় ডিপ্লোম্যাটিক চ্যানেলে প্রতিবাদ জানানো হয়েছে। পুশিনকে উস্কানি হিসেবে মনে করছেন না বলেও জানান তিনি। আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, যেহেতু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিনটা করছিল। আমাদের কাছে চিঠি লিখে হয়েছে। এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে। ওনারা ওই সাথেও যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। পুশিন নিয়ে কথা বলেন বিজিবি মহাপরিচালকও। তিনি বলেন, ভারতের পুশিনের ফলে জঙ্গি সন্ত্রাসীদের দেশে ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায়। তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। পতাকা বৈঠকে প্রতিবাদ জানানোর পাশাপাশি যেখানে পুশিন চেষ্টা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি প্রতিরোধ করছে বলেও জানান মহাপরিচালক। বাংলাদেশ ভারতের মধ্যে ৭৯ কিলোমিটারের জলসীমান্তকে নিরাপদ করতে
এই বয়সিং ভাসমান বিওপি সহ 3টি বিওপি স্থাপন করল বিজিবি। এর ফলে সীমান্তে চোরাচালান সহ নানা ধরনের অপরাধ যেমন বন্ধ হবে, তেমনি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা পুশিন বন্ধেও এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে মনে করছে বিজিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, সুন্দরবন। সব সমস্যার সমাধান মিলবে দোয়া কবুলের অলৌকিক গল্প নামে ফেসবুক গ্রুপে। এমন প্রচারণা নজরে আসার পর সেই গ্রুপে এক পোস্টদাতার খপ্পরে পড়ে 25 ভরি স্বর্ণ খোয়ান নিউ মার্কেট এলাকার এক নারী। অনলাইনে এই প্রতারক চক্রের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 85 ভরি স্বর্ণ। সংবাদ সম্মেলনে তারা জানায়, মানুষের সরলতাকে পুঁজি করে প্রতারণা করে আসছে চক্রটি। সন্তান নেই, এই অপূর্ণ ইচ্ছা পূরণে নিউ মার্কেট এলাকার এক নারী সবশেষ শরণাপন্ন হন দোয়া কবুলের অলৌকিক গল্প নামে ফেসবুক গ্রুপে। পরে অনলাইন প্রতারকদের ফাঁদে পড়ে ওই নারী হারান 25 ভরি স্বর্ণ সহ নগদ টাকা ও কাপড়। শনিবার জেএমপি মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে উঠে আসে চাঞ্চল্যকর এ তথ্য। পুলিশ জানায়, এই ঘটনার 1 বছর পর চক্রের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। দোয়া কবুলের অলৌকিক গল্প, এইটার যে অ্যাডমিন সঞ্জিদা আলো, এই সঞ্জিদা আলো আসলে ওটা ফেক নাম, এটা তার আসল নাম হচ্ছে অনামিকা। পুলিশ জানায়, মানুষের সরলতাকে পুঁজি করে প্রতারণা করে চক্রটি। বিভিন্নভাবে অনলাইনের যে ফেক পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে বা আইডির মাধ্যমে আমরা প্রতারণার শিকার হচ্ছি, এইটা আসলে একটু সচেতন হওয়া সবার দরকার। অভিযানে 85 ভরি স্বর্ণ সহ নগদ 3.5 লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিদেশে পালিয়ে থাকা ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। গভর্নর জানিয়েছেন, এসব বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শিবলি আল সাদিকের রিপোর্ট। ঋণ খেলাপি করে বিদেশে পালিয়ে থাকাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে জনতা ও ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে এক মত বিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এই দাবি তুলে ধরেন প্রবাসীরা। এই লোকগুলাকে আইনের মাধ্যমে বিচারের দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এইসব বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ থেকে যারা সম্পদ নিয়ে বাইরে চলে গেছেন তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। মত বিনিময় সভায় আমিরাত প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ফি কমানোর বিষয়ে জোর দেন কনসাল জেনারেল। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কয়েক ঘন্টা পরই শুরু হচ্ছে পর্তুগালের সপ্তদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম। 16 মে আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছে রাজনৈতিক দলগুলো। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। সপ্তদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে পর্তুগাল। ভোটের আনুষঙ্গিক সরঞ্জামাদিও পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে বেশ ব্যস্ত সময় পার করেছে ভোট সংশ্লিষ্টরা। তবে টানা 3 বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুব একটা নেই ভোটের আমেজ। তবে এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে বিভিন্ন জরিপে। ভোটের শেষ দিনগুলোতেও ব্যাপক প্রচারণা চালিয়েছে রাজনৈতিক দলগুলো। লিসবন, পোর্তো সহ পুরো দেশেই প্রচারণায় অংশ নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। ক্ষমতায় আসলে নিজেদের দেয়া নানা প্রতিশ্রুতির কথা শেষবারের মতো মানুষের কাছে তুলে ধরেন তারা। জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান 2 দল, ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও সোশ্যালিস্ট পার্টি। অন্যদিকে গত বছর থেকে এবার আসন বাড়বে বলে মনে করছে কট্টর ডানপন্থী দল সেগা। প্রচারণায় পিছিয়ে ছিল না লেফট ব্লক, লিভরে, লিবারেল ইনিশিয়েটিভ, কমিউনিস্ট পার্টি ও পিপল এনিম্যাল নেচার পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলও। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবার একক সংখ্যাগরিষ্ঠ সরকার চায় পর্তুগালবাসী। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে নন রেসিডেন্ট বাংলাদেশি ইউকের উদ্যোগে ভোটিং রাইটস ফর নন রেসিডেন্ট বাংলাদেশি স্লোগানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী নাগরিক অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রবাসে অবস্থানরতদেরও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার থাকা উচিত। এ সময় তারা বলেন, প্রবাসীদের রাজনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ধন্যবাদ। যে মূল আকর্ষণ সেটা কি? পুরুষ মহিলা সবাই মিলে প্রবাসীরা প্রত্যেকটা। আগামী 23 মে থেকে শুরু হচ্ছে 4 দিন ব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 34তম বইমেলার উদ্বোধন করবেন তরুণ কথা সাহিত্যিক সাদাত হোসেন। মেলায় 20টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। শুক্রবার সংবাদ সম্মেলনে এই কথা জানান আয়োজকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার 34তম আসর বসছে আগামী 23 মে। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 4 দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন তরুণ লেখক সাদাত হোসেন। মেলায় অতিথি হিসেবে যোগ দেবেন অর্থনীতিবিদ রেহমান সুবহান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সিতারা বেগম বীর প্রতীক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন বন্ধু ফিলিপ টেইলর ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে বইমেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। এই বইমেলাতে বাংলাদেশ এবং ঢাকার কোনো লেখক অনেকে প্রয়াত হচ্ছেন, সবাই কিন্তু এসছেন। এই বইমেলার উদ্দেশ্যে অনেকে আসার জন্য পাঠকদের সাথে পরিচিত হচ্ছেন। এবার বইমেলাটা আরও বড় আকারে হচ্ছে, অনেক মেহমানরা আসছেন। শিল্পী সাহিত্যিক লেখকদের প্রায় 100 লেখক একত্রিত হচ্ছে। আমার মনে হয় যে এটি একটি গত 5 বছরে কোনো বইমেলায় এই ধরনের উপস্থিতি হয়েছে কিনা আমার জানা নাই। অতীতের মতো এবারও বইমেলার স্থান নির্ধারণ করা হয়েছে নিউ ইয়র্কের নন্দন কানন হিসেবে পরিচিত জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। আয়োজকরা জানান, মেলায় বাংলাদেশের 20টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। যোগ দিচ্ছেন বাংলাদেশ, ভারত, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শতাধিক কবি, লেখক ও সাহিত্যিক। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে মেলায় থাকছে নানা আয়োজন। শুধু বড়রাই নয়, কিশোর তরুণদেরও সমাবেশ থাকবে এখানে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকবেই, লালন থেকে শুরু করে নানা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সবই থাকবে। বইমেলাকে আকর্ষণীয় করে তুলতে প্রতি বছরের মতো এবারও থাকবে লেখক পাঠক মুখোমুখি আলোচনা, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠের আসর, কবিতা আবৃত্তি, বিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও স্বপ্নীল সজীব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করিডোর দিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান নিরাপত্তা উপদেষ্টা। অভিযোগ সালাউদ্দিনের। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত ভোটের তারিখ দেওয়ার আহ্বান তারেক রহমানের। দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ। নগর ভবনে উপদেষ্টা ও সচিবকে অবাঞ্ছিত ঘোষণা। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ইশরাকের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।